আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? বোর্ডে লেখাগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। এবং আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একটু কমেন্টসে জানিয়ে দিবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের সঙ্গে, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবকিছু ওকে আছে। আমরা তাহলে আজকের মতো ক্লাসটি শুরু করি। আমাদের বিগত ক্লাসের পেজ নাম্বারটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। কত নাম্বার পেজ থেকে আমরা শুরু করেছিলাম মনে আছে আপনাদের? বলেন তো কত নাম্বার পেজ থেকে, বলেন তো মনে আছে কিনা যে কত নাম্বার পেজ থেকে আমরা ক্লাসটি করেছিলাম পূর্বে, আর আজকে কত নাম্বার পেজ থেকে আমাদের ক্লাসটি করার কথা একটু আপনারা কমেন্টস আমাকে জানিয়ে দিবেন। স্যার, শোনা যাচ্ছে? ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, আমি একটু জানতে চাইছি যে আপনারা একটু মনে করতে পারেন কিনা লাস্ট ক্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে টপিকটা ছিল এই পেজের কত নাম্বার পর্যন্ত ছিল। তো ইনশাআল্লাহ আমরা সেই পর্যন্ত থেকে শুরু করব, যদিও আমি এটা আগে থেকেই রেডি করে রেখেছি যে কত নাম্বার পেজ থেকে ক্লাসটি হচ্ছিল। তো আমরা সেই পেজে সেই অংশটা থেকে আবার শুরু করব। ওকে, 449, 449 না, 450 পেজ হয়ে গিয়েছিল। আমরা বলেছিলাম, আপনারা হয়তো লাস্টের দিকবেন, আমি ক্লাসে লিখে দিয়েছিলাম যে 451 পেজ থেকে আমরা শুরু করবো মেবি। তো যাই হোক, একটু দেখি আগে যে কোন জায়গা থেকে আমরা শুরু করবো। আমি সেটা ওপেন করে রেখেছি। আচ্ছা, এই যে এখানে 451 পেজ থেকে আমরা আজকে শুরু করব। 451 পেজ থেকে শুরু করবো। ওকে, তো 451 পেজে আমরা এখান থেকে একটু দেখি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জুম করলে। তার আগে সেটা একটু আমাকে জানিয়ে দিন যে স্যার সবকিছু দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। ওকে, ফাইন। আচ্ছা, এখানে আমাদের একটা রুল দেওয়া আছে। আমরা একটু এখান থেকে যদি চিন্তা করি, রুলটা কি বলা হয়েছে দেখেন একটু। প্রথমে একটা রুল বলা হয়েছে স্যার, ওয়ান অর টু, অর্থাৎ ওয়ান অথবা টু অথবা ওয়ান অর মোর প্লাস প্লুরাল নাউন, অর্থাৎ মোর এরপরে হচ্ছে হয়তো 2 3 4 5 এরকম একটা প্লুরাল নাম্বার থাকবে। বাক্যের সাবজেক্ট হলে তা প্লুরাল ভার্ব গ্রহণ করে। তো আমরা স্বাভাবিকভাবেই জানি এখানে বলছে ওয়ান অর টু। আপনার যখন অর থাকবে না, আপনার আইদার অর নাইদার নর, এই অর এর পরে সবসময় যে এখানে টু লেখা আছে না স্যার, আপনার আগেরটা সব ভুলে যান। অর এর পরে সবসময় পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। কি বলছি? আবার এইখানে একটা অর আছে দেখেন, তাহলে অর এর পরে মোর এবং প্লাস প্লুরাল, তো অর এর পরে যা থাকবে আমরা সেই অনুসারে বসাবো। আপনার এই অংশটার প্রয়োজন নেই। আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে কি, যেমন আমি যদি আপনাদেরকে এই সেন্টেন্সটা দেখাই, ধরেন কি বলছে, দেয়ার আর ওয়ান অর টু অ্যাপারেন্ট, এরপরে কি বলছে, ডিসক্রিপেন্স, হ্যাঁ ডিসক্রিপেন্সিস দেওয়া আছে সরাসরি দেখেন, ডিসক্রিপেন্সিস বিটুইন দ্য টু রিপোর্টস, অর্থাৎ দুইটা রিপোর্টের মধ্যে একটা তুলনামূলক বৈষম্য বিদ্যমান, যেটাকে বলা হচ্ছে ডিসক্রিপেন্সিস। ওকে, এখন এই যে যে অংশটা দেখেন ডিসক্রিপেন্সিস, এই অংশটার লাস্টে একটা ইএস আছে, মানে এটা প্লুরাল, আর তার আগে কি আছে স্যার? অর। তো আমরা বলছি যদি কোথাও অর না শুধু নরও যদি থাকে, অর বা নর যাই থাকুক, পরবর্তী সাবজেক্ট যা হবে সেটা অনুসারে ভার্ব বসবে। যেহেতু এটা প্লুরাল, এই প্লুরাল হওয়ার কারণেই আপনার এখানে আর ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আপনারা জানেন যে দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্বটা বসে। ঠিক আছে? হ্যাঁ পারবেন, সমস্যা নাই, চেষ্টা করেন। না বললে তো আমাকে বলবেন যে স্যার বুঝতেছি না, প্রত্যেকটা রুলই তো নিয়ম। আচ্ছা, এরপরে কি বলছে স্যার, দেয়ার এর পরে আবার আর আছে, আর মানে আমরা জানি প্লুরাল, আর এই যে এখানে অর আছে দেখেন, তাহলে অর এর পরে কি আছে স্যার? টু টাইপিং এরর্স, তাহলে টু মানে দুই, অর্থাৎ অর এর পরে টু আছে মানে প্লুরাল। সবসময় মনে রাখবেন, অর যদি থাকে, অর এর পরে যদি দেখেন যে অরের পরে প্লুরাল আছে, তাহলে সবসময় অরের পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। আচ্ছা, যেমন এইখানে একটা কথা বলছে, ওয়ান অর টু স্টুডেন্টস ফ্রম আওয়ার ডিপার্টমেন্ট হ্যাভ ওন প্রাইজেস। তাহলে দেখেন এই যে ওয়ান আপনি ভুলে যান, এখানে কি আছে? অর। তাহলে অর এর পরে সবসময় পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। পরবর্তী সাবজেক্ট কি আছে স্যার? টু স্টুডেন্টস, স্টুডেন্টের সাথে এইচ আছে, প্লুরাল, যেহেতু প্লুরাল এটা, এই জন্য এখানে ভার্ব হ্যাভ গ্রহণ করা হয়েছে। ওকে, নিচে যদি সেন্টেন্সটা আবার একটু দেখেন, এখানে আরেকটা সেন্টেন্স বলছে ওয়ান অর মোর কার্স, তাহলে অর থাকুক, অর এর পরে কারের সাথে এস আছে, প্লুরাল, যেহেতু প্লুরাল তাই এখানে ওয়ার বসছে। ওকে, নেক্সট সেন্টেন্স দেখেন, বলছে ওয়ান অর মোর পিপল, পিপল প্লুরাল, হ্যাঁ,
যেহেতু অর আছে মানে পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, এই জন্য ওয়্যার বসছে। আচ্ছা, নিয়মটা কি বুঝতে পারছেন ভাইয়া? এই নিয়মটা কিন্তু আগেও করাইছি। সেটা কি, যদি অর দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত হয়, যদি নর দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত হয়, তাহলে পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। এটা আগেও করাইছি, তারপরেও আবার নেক্সটে আসবে তখনও করাবো, বাট এটাকে আলাদা নিয়মে লেখার প্রয়োজন ছিল না। ওকে, এটা কি বুঝতে পারছেন কিনা স্যার? এটা হচ্ছে একটা নিয়ম। এবার আসেন আরেকটা নিয়ম। এবার বলছে ওয়ান এর সাথে অফ যদি হয়, এরপরে প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে, তো স্বাভাবিক মনে রাখবেন যদি ওয়ান এর পরে অফ থাকে, হ্যাঁ ওয়ান এর পরে যদি অফ থাকে তাহলে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। হিসাবটা কেমন দেখেন, অফ শব্দের অর্থ হচ্ছে এর, অর না কিন্তু এখানে এর। তো অন মানে একজন, অফ মানে এর, প্লুরাল নাউন এখন হতে পারে ওয়ান অফ বয়েজ। আমি যদি আপনাদেরকে সহজভাবে একটু দেখানোর চেষ্টা করি, নিচের এক্সাম্পলটা একটু দেখার চেষ্টা করেন। কি বলছে, 1 in 3 cars ব্রেক নাকি ব্রেকস ডাউন ইন দা ফার্স্ট ইয়ার। এটা না, উপরের যে নিয়মটা, উপরের নিয়ম অনুসারে বলছে। দেখেন এই যে এখানে একটা সেন্টেন্স বলছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তাহলে আপনি নিজে চিন্তা করেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে কি, আমার বন্ধুদের একজন। আলটিমেটলি কাজটা কে করবে, ওই একজনই করবে। আমি যদি বলি যে আমার বন্ধুদের একজন এখানে উপস্থিত আছে, তার মানে কি বন্ধুরা সবাই এখানে উপস্থিত নাই, আছে কি বন্ধুদের একজন। তার মানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের একজন, একজন উপস্থিত, ওই একজনই সাবজেক্ট, বাকিরা সাবজেক্টের কাজ করে না। এই জন্য ওয়ান যদি থাকে আর তারপরে যদি অফ থাকে তাহলে সবসময় প্লুরাল নাউন হয়, মানে বন্ধুদের একজন হয়, একজনের একজন হয় না, এই জন্য এটা প্লুরাল। আর ভার্ব হবে সিঙ্গুলার। আবার এখানেও আছে ওয়ান এরপরে অফ আছে, তাহলে প্লুরাল নাউন, এই যে এটা প্লুরাল নাউন, আর সিঙ্গুলার ভার্ব ওয়ান এর জন্য বসছে যে ওয়ান হ্যাজ জাস্ট গট ম্যারিড, মানে মেয়েদের মধ্যে একজনের মাত্র বিয়ে হয়েছে, কথাটা এমন, সবার হয় নাই। ওকে, তো হিসাবটা হচ্ছে কি স্যার, নিচে আপনারা একটু খেয়াল করেন, এখানে আরো কয়েকটা নিয়ম আছে, আমি এক্সাম্পল দেখাবো, এত ডিটেলস না করে এক্সাম্পল দেখায় বুঝাইলে আমার মনে হয় আরেকটু ভালো হবে। একটু না বুঝলে আপনারা আমাকে নিজের আবার জিজ্ঞাসা করবেন, আমি ইনশাল্লাহ সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম নিয়মটা আপনাদের সবার জানা আছে, সেটা কি অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যদি যুক্ত থাকে, যেমন সুমি অ্যান্ড বকুল, তাহলে দুইজন, হিসাব যেহেতু দুইজন হয়ে গেছে তাহলে আপনার প্লুরাল হবে। এখানে আর না দিয়ে কেন স্যার ওয়্যার দেওয়া হয়েছে দেখেন, যদি দেখেন আর কেন দিলাম না, ইজ বা ওয়াজ তো হবে না, হবে প্লুরাল। হ্যাঁ দিব, এই যে এই পাশে দেখেন একটা ভার্ব আছে টু, এই জন্য আমাদের এটা পাস্ট করা হয়েছে। ওকে, এরপরে যদি পরবর্তী সাবজেক্টটা মানে প্রশ্নটা দেখেন 26, বলছে মিথিলা এন্ড জেরিন, তাহলে মিথিলা এবং জেরিন দুইজন। এখন যেহেতু দুইজন, আপনি নিজেই বুঝতে পারতেছেন দুইজন যেহেতু, তাহলে অবশ্যই প্লুরাল হবে। এখন প্লুরালের ভিতরে প্রথমে যেটা সিঙ্গুলার আছে সেটা বাদ দিয়ে দেই, হ্যাঁ এটা বাদ দিলাম। এখন প্লুরাল কি আছে স্যার, আর আছে, আর আছে, হ্যাভ আছে। এখন নিজেই দেখেন, আমি যদি লিখি মিথিলা এন্ড জেরিন আর নট বি স্পোকেন টু ইচ আদার যদি দেই, তাহলে স্পোকেন টু ইচ আদার, এরপরে কি বলছে ফর 2 years ডিউ টু এ মিসআন্ডারস্ট্যান্ডিং, তাহলে ডিউ টু আ মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য তারা কি করতেছে, 2 বছর কেউ কারোর সাথে কথা বলে নাই। যেহেতু কথা বলে নাই, এটাকে আমরা সরাসরি অ্যাক্টিভ ভয়েসে করব, প্যাসিভে করা যাবে না। আর অ্যাক্টিভ ভয়েস মানেই হ্যাভ হ্যাজ দিয়ে তারপরে ভার্বের তৃতীয় রূপ দিব। আর যদি আমরা বি ভার্ব দিয়ে ভার্বের তৃতীয় রূপ দিই তাহলে এটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে। ওকে, তো এই জন্য প্যাসিভ ভয়েসে করা যাবে না। আর আর নট স্পিকিং কন্টিনিউয়াসও করা যাবে না, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের এমন কোনো কিছু নাই। এখানে আছে অতীতের ঘটনা, যার মানে এটাকে অতীতে ঘটনা ঘটে এখনো চলতেছে। আপনারা জানেন কোন ক্লাস অতীতে শুরু হয়ে বর্তমানেও তার রেশ যদি রয়ে যায় তাহলে সেগুলা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। এই জন্য আপনার এটাকে হ্যাভ স্পোকেন করা হয়েছে। ওকে, যে মিথিলা এবং জেরিন হ্যাভ নট স্পোকেন টু ইচ আদার ফর 2 years, 2 বছর ধরে তারা কথা বলে নাই, মানে 2 বছর আগে থেকে কথা থামাইছে, এখনো সেটা সেভাবে কি করতেছে, চলতেছে। ওকে, যখন ক্লাস করেন তখন সব পানির মতো লাগে, আপনি ক্লাসে যেগুলা করতেছেন এগুলাই তো সব প্রিভিয়াস কোশ্চেন, এগুলাই তো প্রিভিয়াস কোশ্চেন, আপনি পরে তাহলে কেন পারবেন না, তাহলে আপনার কনসেন্ট্রেশনের প্রবলেম আছে। হ্যাঁ, আচ্ছা এরপর একটু দেখেন, আমরা যদি পরবর্তী প্রশ্নটা দেখি 27, কি বলছে, হিয়ার দ্য নোটবুক এন্ড দ্য রিপোর্ট, তাহলে দেখেন এখানে কি বলছে স্যার, দ্য নোটবুক, এরপর একটা এন্ড আছে, তারপরে বলছে দ্য রিপোর্ট, তাহলে এখানে টোটাল দুইটা জিনিস। হ্যাঁ, যেহেতু দুইটা জিনিস এখানে আছে তাহলে আপনাকে প্লুরালে করতে হবে। এর মধ্যে এটা সিঙ্গুলার হবে না, এটা সিঙ্গুলার হবে না, এটা সিঙ্গুলার হ্যাজ আছে, হবে না, উত্তর কোনটা, এটা। ঠিক আছে, এটা তো একদম ইজি একটা অংশ।
অর্থাৎ সবগুলাই তো বেশিরভাগ দেখা যাচ্ছে ইজ, বেশিরভাগ তো উত্তর একসঙ্গে হয় না, যে কোনো একটা হবে। আচ্ছা, এরপরে বলছে কফি এন্ড টি সার্ভ ইন দ্য ইভিনিং। তাহলে দেখেন একটু কি বলছে, কফি এন্ড টি, কয়টা জিনিস এখানে? দুইটা, এন্ড দ্বারা যুক্ত আছে, তাহলে প্লুরাল সাবজেক্ট, দুইটা জিনিস। তাহলে এখানে আপনার অবশ্যই কি করতে হবে আমাকে, অবশ্যই আমাকে প্লুরাল নিতে হবে। তাহলে এটা সিঙ্গুলার ওয়াজ, এস আছে, এটা বাদ। ওকে। আচ্ছা, এখন দেখেন অতীতের কোনো সময়ের উল্লেখ নাই, তাহলে পাস্ট বাদ। অতীত সময় উল্লেখ থাকলে আমরা কি করতাম, প্রেজেন্ট করতাম। এখন হয় ওয়্যার হবে, না হলে হ্যাভ হবে। এখন যখন সাবজেক্ট কোনো বস্তু হয়, যেমন কফি অ্যান্ড টি, দুটো বস্তু, তাহলে অবশ্যই প্যাসিভ ভয়েসে করতে হবে। কিসে? প্যাসিভ ভয়েসে, মানে বি ভার্ব দিয়ে মেইন ভার্বের তৃতীয় রূপ। ভার্বের তৃতীয় রূপ দেওয়া আছে, আপনার লাগবে কোনটা? বি ভার্ব। তাহলে কফি এন্ড টি ওয়ার সার্ভ, মানে সার্ভ করা হয়েছিল। আর যদি হ্যাভ দিই তাহলে কেমন হবে জানেন, যে কফি এন্ড টি, সে তারা ওই কফি আর চা এবং কফি, এরাই কাউকে সার্ভ করতেছে কিছু একটা, বাট এরা তো কাউকে কিছু সার্ভ করতে পারে না, কারণ এরা বস্তু, এদের কিছু করার ক্ষমতা নাই, বরং এদেরকে সার্ভ করা হয়েছে। যেমন আই রিড মানে আমি পড়ি, আর আই এম রিড মানে আমাকে পড়া হয়, এরকম। এক্ষেত্রে আই এম রিড বলা যাবে না, বলতে হবে বুক ইজ রিড। ওকে, এই টাইপের, ঠিক আছে। 25 নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতে পারতো, বাট অপশনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেই। ওকে, আবার বলছি, অপশনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেই। যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে না, তখন শুধু পারফেক্টে করতে হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? যে প্রশ্নটা করছি, কি নাম, মিশাদ সম্ভবত, মুস্তাফিজুর রহমান মিশাদ। আচ্ছা, এরপরে নিয়মটা একটু আসেন। 28 নম্বর প্রশ্নটা সেম, এটা করছি অলরেডি মাত্রই। এন্ড দ্বারা একাধিক নাউন যদি একক ব্যক্তি বা একক ভাব ধারণা বোঝায়, তাহলে সেটাকে কি বলা হয়, সিঙ্গুলার বলা হয়। তো এগুলা বাদ দিই, আমরা সরাসরি নিচে এক্সাম্পলে চলে যাই, তাহলে আমি সেখান থেকে বুঝাইতে ভালো হবে আপনাদের জন্য। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে একটা কথা আছে স্যার, দা এর একটা ব্যবহার আছে। হ্যাঁ, দা এর ব্যবহার। তো যাই হোক, এখানে কি বলছে স্যার, দ্য বেড এন্ড দ্বারা যুক্ত আছে ব্রেকফাস্ট। তো হিসাবে দুইটা জিনিস হওয়ার কথা। হ্যাঁ, এখানে বাট হিসাবটা হচ্ছে দা কয়টা, দেখেন তো, একটা দা। একটা দা থাকলে তখন সিঙ্গুলার, আবার বলছি একটা দা থাকলে সিঙ্গুলার, দুইটা দা থাকলে প্লুরাল। আবার বলছি একটা দা থাকলে সিঙ্গুলার এবং দুইটা দা থাকলে প্লুরাল। আরো একটা কথা বলি, এই যে একটা জিনিস দেখতেছেন, দ্য বেড এন্ড ব্রেকফাস্ট, এটা একটা ফ্রেজ। হ্যাঁ, এটা একটা ফ্রেজ। ওকে, তাহলে কি বলছি স্যার, আমি যদি বলি দ্য বেড এন্ড ব্রেকফাস্ট, এই জিনিসটা একটা ফ্রেজ, যার অর্থ কি জানেন, যার অর্থ হচ্ছে আপ্যায়ন। ওকে, এটার অর্থ হচ্ছে আপ্যায়ন, এটা সিঙ্গুলার একটা কাজ। অর্থাৎ আপনি কারো বাসায় বেড়াতে গিয়েছিলেন, আপনাকে রাতে ঘুমানোর জন্য একটা বেড দিয়েছিল, সকালে সুন্দর নাস্তা দিয়েছিল, আরো অনেক কিছু করছিল, বাট আপনি এটাকে আপ্যায়ন, শর্টে এভাবে বেড এন্ড ব্রেকফাস্ট বলে। তার মানে দুইটা জিনিসকে একটা সিঙ্গুলার অর্থ দেয়, সেটা কি স্যার, আপ্যায়ন। আচ্ছা, আরো একটা বিষয় হচ্ছে স্যার, আপনি কিভাবে বুঝবেন আপ্যায়ন? এটা এখানে বলছে চার্মিং, চার্মিং মানে মনোমুগ্ধকর। বিছানা কখনো মনোমুগ্ধকর হয় না, ব্রেকফাস্ট কখনো মনোমুগ্ধকর হয় না। মনোমুগ্ধকর যেটা হয় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, তাহলে বেড, এটা বিছানা, আপনি বলতে পারতেন বেডটা গোছানো ছিল, ওয়েল ডেকোরেটেড ছিল, সফট ছিল। আবার ব্রেকফাস্ট আপনি ডেলিশিয়াস বলতে পারেন, সুস্বাদু ছিল, বাট চার্মিং বলা যাবে না। এই দুইটা মিলে একটা সিঙ্গেল ওয়ার্ড বোঝায়, সেটা কি, আপ্যায়ন। এই জন্য এখানে ভার্ব কি করা হয়েছে, ওয়াজ নেওয়া হয়েছে। আচ্ছা স্যার, 29 নাম্বার ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টসে জানান, 29 নাম্বারটা ক্লিয়ার বুঝতেন কিনা। ওকে, স্যার সেখানে সবার কমেন্ট দেখা যাচ্ছে, পরে দেখা যায় না। আপনি একটু ডানে বা স্কিপ করেন, দেখেন আপনার সবটা চলে যাবে। ওকে, আপনার এটা ফোনের এই যে স্ক্রিন যেটা আছে না, এই ফোনের এখানে এভাবে একটু টান দেন, দেখবেন কমেন্ট গুলো সাইডে চলে গেছে, বা এইভাবে টান দেন, স্ক্রল করেন, চলে যাবে ডানে বা বামে। এটা আপনি না বুঝলে একটু ই করে নেন, যারা বুঝে। ঠিক আছে, আচ্ছা স্যার, এটা ক্লিয়ার বুঝছেন কিনা এই পর্যন্ত? বেড এন্ড ব্রেকফাস্ট, এটা মানে আপ্যায়ন, তাই এখানে সিঙ্গুলার ভার্ব বসছে। ওকে, 451 নম্বর পেজের পরে আমরা 452 নম্বর পেজে চলে যাই। এবার এখানে আরো কয়েকটা প্রশ্ন এখানে আছে, একটু দেখবো। ওই যে সবসময় মনে রাখবেন, দা কয়টা স্যার? একটা দা। কি, একটা দা। আবার বলছি, দা যদি একটা হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, দা দুইটা হলে ভার্ব প্লুরাল। তাহলে দেখেন তো কি বলছে, দ্য পোয়েট এন্ড নোবেলিস্ট। তাহলে দা কয়টা এখানে? দা হচ্ছে এখানে দুইটা নাকি একটা? কি, একটা দা, এই যে এখানে একটা দা আছে, যেহেতু একটা দা আছে তাহলে টোটালটা মিলে একটা জিনিসকে বুঝাইছে, সিঙ্গুলার। যেমন দেখেন এখানে আরেকটা বলছে, মাই ফ্রেন্ড এন্ড বেনিফিক্টর। তাহলে মাই ফ্রেন্ড, এই যে মাই একটা ডিটারমিনার,
অর্থাৎ ডিটারমিনারও হিসাব আছে এখানে, এন্ড বেনিফিক্টর দুইজন একই ব্যক্তি। হ্যাঁ, দুইজন একই ব্যক্তি। আপনি কিভাবে বুঝবেন? ডিটারমিনার দেখে, যেমন এখানে দা একটা আছে, এখানে মাই একটা আছে, এরকম ডিটারমিনার যদি সিঙ্গেল থাকে তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার নিব। এই জন্য এখানে হ্যাজ কাম নেওয়া হয়েছে। হ্যাভ এটা ভুল, হ্যাভ এটাও ভুল। হ্যাজ বিন কেন দিলাম না? কারণ হ্যাজ বিন কাম দিলে হবে তাদেরকে আসানো হয়েছে, তারা আসানো হয় নাই, বরং তাদেরকে আনা হয় নাই, তারা এসেছে। প্যাসিভে করা যাবে না, অ্যাক্টিভে করতে হবে। যেমন আমি বলছি দ্য পয়েট এন্ড নোবেলিস্ট হ্যাজ কাম, কেন? কবি এবং এখানে বলছে কবি এবং নোবেলিস্ট আপনারা জানেন যেটা কেবল ঔপন্যাসিক। কবি আর ঔপন্যাসিক হইতে পারেন একজন ব্যক্তি। আচ্ছা, একটু খেয়াল করেন তো, ব্রেড এন্ড বাটারের ব্যাপারটা কেমন দেখেন। ব্রেড মানে রুটি, বাটার মানে হচ্ছে মাখন। এখানে আসলে দুইটা জিনিস যখন খাদ্য বোঝায়। এখন খাদ্য মানে কি? খাইতে হবে। আর খাইতে গেলে আপনি কখনো এগুলাকে সিঙ্গেল সিঙ্গেল খাইতে পারবেন না। আপনাকে যদি কেউ বাটার দিয়ে গিয়ে বলে যে ভাই বাটারটা খাইতে থাকেন, আমি ব্রেড বা রুটি নিয়ে আসতেছি, এরকম হবে? আবার কেউ যদি আপনাকে রুটি দিয়ে বলে যে ভাই রুটি খাওয়া শেষ করেন, মাখন পরে নিয়ে আসতেছি, হবে? আসলে এই দুইটা জিনিস মিলাইয়া মিক্সড করে খাইতে হয়। অর্থাৎ দুইটা জিনিস আসলে একত্রে একটা খাদ্যে রূপান্তরিত হয়। সেটা হচ্ছে কি? ব্রেডকে বাটার দিয়ে খাইতে হয়। এই যে দুইটা একসঙ্গে খাইতে হয়, মানে এই জন্য এদেরকে সিঙ্গুলার বলা হয়। এই সিঙ্গুলার হিসাবে শুধু এই জন্য ইজ ব্যবহার করা হবে। বুঝতে পারছেন স্যার কি বলছি? যে সিঙ্গুলার ব্রেড এবং বাটার, এই দুইটা জিনিস একত্রে খাইতে হয়, একসাথে মিক্সড করে খাইতে হয়, এই জন্য। বুঝতে পারছেন? নেটওয়ার্ক প্রবলেম হয় মাঝে মধ্যে, এটা আসলে অস্বাভাবিক কিছু না। আচ্ছা, তাহলে 31 নাম্বার বুঝতে পারছেন কিনা ভাইয়া, যে ব্রেড এন্ড বাটার এটা কেন আসছে? এটা বুঝতে পারছেন? 31 নাম্বার একটু কমেন্টস করে জানিয়েন যে 31 নাম্বারটা বুঝতে পারছেন কিনা। এরপর আসছে 32 নাম্বার, ইল নিউজ। নিউজ এটা গণনা করা যায় না স্যার, গণনা করা যায় না। যা কিছু সেটা তো আপনি সিঙ্গুলার প্লুরাল করতে পারবেন না। আমি যদি কোনো কিছুকে 1 2 3 4 করে গণনা করতে পারি, তখনই না বলবো যে একটা বা দুইটা আছে। যেমন পানি, আমি তো গণনাই করতে পারি না, তাহলে 1 2 3 কি বলবো? এই ধরনের সাবজেক্ট যদি হয় সবসময় ভার্ব সিঙ্গুলার হয়। এই জন্য আনকাউন্টেবল নাউনের ভার্ব সিঙ্গুলার। কি বলছি? আনকাউন্টেবল নাউন কোনটা? নিউজ। এই জন্য আপনার ভার্বের সাথে এস যুক্ত করতে হবে, মানে সিঙ্গুলার। হ্যাঁ, রানস। যেমন নো নিউজ, নিউজ আনকাউন্টেবল, গণনা করা যায় না, তাই এখানে ইজ ব্যবহার করা হয়েছে। 32 এবং 33 নাম্বারটা বুঝতে পারছেন কিনা স্যার? 32 এবং 33 নাম্বারটা, যে এই দুইটা আনকাউন্টেবল নাউন, এই জন্য ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। এরপরে আমরা দেখি কি বলছে। এই যে দুইটা দা, একটা দা থাকলে স্যার সিঙ্গুলার, দুইটা দা থাকলে প্লুরাল। মনে রাখবো, একটা দা থাকলে সিঙ্গুলার, দুইটা দা থাকলে কি? প্লুরাল। যেমন 34 নম্বরের প্রশ্ন বলছে দা হেডমাস্টার এন্ড সেক্রেটারি, তাহলে দা কয়টা আছে স্যার? একটা। এন্ড দ্বারা যুক্ত আছে, অর্থাৎ যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি। ওকে, যেহেতু এভাবে বুঝিয়েছে তাহলে আপনার এটা ধরে নিতে হবে সিঙ্গুলার, কারণ একটা দা আছে, এই জন্য এখানে ওয়াজ দিছে। এখন ওয়াজ কেন দিছে, ইজ কেন দিল না? কারণ এইখানে লাস্ট লেখা আছে। লাস্ট মানে অতীত। অতীতবাচক সময়ের উল্লেখ থাকলে কি হয়? অতীতবাচক সময়ের উল্লেখ থাকলে পাস্ট টেন্স হয়। এরপরে দেখবেন একটু 35, দ্য হেডমাস্টার এন্ড দ্য প্রিন্সিপাল, তাহলে দা এখানে একবার আছে, এইখানে একবার আছে, দুইটা দা আছে, তাহলে এইবার প্লুরাল হবে। ওকে, দুইটা দা আছে, তাহলে সেক্ষেত্রে হ্যাভ নিতে পারবো না। অতীতবাচক সময়ের উল্লেখ আছে এখানে, লাস্ট মিটিং, বাট আমাদের এখানে পাস্ট পারফেক্ট করতে পারবো না, কারণ হ্যাড বিন দিলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিটে ওয়াজ আছে আর একটা ওয়ার আছে, আমরা কোনটা দিব? যেহেতু দা দুইটা আছে, দুইটা দা থাকার কারণে ওয়ার ব্যবহার করব। ওয়াজ হচ্ছে সিঙ্গুলারে। হ্যাঁ, এখন অনেকের প্রশ্ন হতে পারে স্যার হ্যাড বিন কেন হলো না? হ্যাড বিন হচ্ছে সরাসরি প্যাসিভের সেন্সে চলে যায়, অর্থাৎ হেডমাস্টার এবং প্রিন্সিপালকে উপস্থিত করা হয়েছে কথাটা এমন না, তারা উপস্থিত হয়েছে এরকমও বলতে না পেরে কি করতে হবে? উপস্থিত ছিল। এই ছিলর ইংলিশ হচ্ছে আপনার ওয়ার। ওকে, ছিলর ইংলিশটা হচ্ছে ওয়ার, সেটা এভাবে নেওয়া হয়। 35 নাম্বার প্রশ্ন। এবার আসেন স্যার 36 নাম্বার প্রশ্ন, দ্য গ্রেট স্কলার এন্ড পয়েট, তাহলে দ্য গ্রেট স্কলার এন্ড পয়েট কয়জন স্যার? দা কয়টা? একটা। যদি একটা দা হয়ে থাকে তাহলে আপনারা এবার বলেন, একটা দা হয়ে থাকলে এই 36 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? একটা দা আছে,
একটা দা থাকলে সিঙ্গুলার, দুইটা দা থাকলে প্লুরাল, কি হবে বলেন? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার তো? বুঝতে পারছেন না? আচ্ছা, এরপরে আসেন স্যার, কিছু ওয়ার্ড আছে যেগুলা দেখতে সিঙ্গুলার মনে হলেও আদতেও তারা কিন্তু সিঙ্গুলার হতে পারে, আবার নাও পারে। আরেকটা হচ্ছে স্যার, দেখতে প্লুরাল মনে হলেও সেগুলাকে প্লুরাল হতে পারে আবার নাও পারে। তবে আমরা এখানে যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে স্যার, এখানে দেখেন একটু লেখা আছে ইথিক্স, তারপরে দেওয়া আছে স্যার পলিটিক্স। এই ওয়ার্ডগুলো চাইলে একটু লিখে নিতে পারেন। ইথিক্স এটা একটা সাবজেক্টের নাম, হ্যাঁ। পলিটিক্স এটা একটা সাবজেক্টের নাম। ইকোনমিক্স একটা সাবজেক্টের নাম। ম্যাথমেটিক্স একটা সাবজেক্টের নাম। স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্টের নাম। ফিজিক্স একটা সাবজেক্টের নাম। অ্যাথলেটিক্স একটা গেমের, যারা গেম অংশগ্রহণ করে তাদেরকে বোঝায়। অ্যাকোস্টিক্স একটা যন্ত্র নাম। এখন এই যে দেখেন হিস্ট্রিস্টিক লেখা আছে, তো এই ওয়ার্ডগুলোর লাস্টে এস থাকলেও এগুলা কিন্তু সব সিঙ্গুলার, হ্যাঁ। এগুলা কিন্তু প্লুরাল না। যেমন ম্যাথমেটিক্স মানে হচ্ছে গণিত বিদ্যা, যেমন ইকোনমিক্স মানে আপনারা জানেন অর্থনীতি, তাই না? তো এই যে এগুলা সব সিঙ্গুলার, এবং এদের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। এদের পরে ভার্ব কি হয় সবসময় স্যার? সিঙ্গুলার হয়। এখন যদি আপনি সেই জিনিসটা বুঝে থাকেন যে এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে একটু চিন্তা করে পরবর্তী প্রশ্ন দুটার উত্তর করবেন। 37 একটা, 38 একটা, দুইটা জিনিস আবার বলছি, 37 এবং 38। তার মধ্যে 38 টা আপনারা নাও মিলাইতে পারেন, আমি বলে দিব সেটা যে 38 টা কি হবে। 37 এর প্রশ্নের উত্তরটা আগে করেন, এরপরে 38 টা আমি বলে দিচ্ছি যে কি হবে, হ্যাঁ। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি পরে। দেখেন এখানে আমাদের কি বলছে স্যার, 37 যেটা ফিজিক্স একটা সাবজেক্টের নাম, ফিজিক্স দেওয়া আছে। আবার এখানে দেওয়া আছে ফরেস্ট্রি, এটা একটা সাবজেক্টের নাম, মানে যেটাকে বনবিদ্যা বলা হয়। ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স স্পেলিংটা দেখে রাখেন, পরীক্ষাতে আসে শুধু ম্যাথ বানানে কিন্তু টিএইচ এই পর্যন্ত, বাট ম্যাটিক্স মানে এই না যে সাথে স্যার এরকম করে MATICH এটা দিলে হলো, মাঝখানে একটা কি আছে এক্সট্রা ই আছে, ই।
ম্যাথমেটিক্স, আবার বলছি ম্যাথমেটিক্স, কথাটা এরকম যে ম্যাথমেটিক্স। এখন এটা কেন বললাম যে স্যার এটা স্পেলিং আসছিল পরীক্ষাতে, তাহলে ম্যাথমেটিক্স যাই বলি এগুলা সব কি সিঙ্গুলার, যেহেতু এগুলা সিঙ্গুলার মানে ইজ হবে। এখন কথা হচ্ছে স্যার যখন এই হিজ ম্যাথমেটিক্স কথাটা বলছে, এই যে ম্যাথমেটিক্স লিখতেছেন সেই ম্যাথমেটিক্স এর পরে এখানে আর দেওয়া আছে উত্তরে, খেয়াল করেন। তাহলে কথা হচ্ছে স্যার এখানে আর কেন আসলো? আরটা হওয়ার মূল কারণ হচ্ছে মূলত এই যে আগে একটা হিজ আছে, হ্যাঁ, এগুলাকে বলে ডিটারমিনার। হ্যাঁ, তো এই ম্যাথমেটিক্স দ্বারা যদি কখনো সাবজেক্ট না বুঝিয়ে কোনো ব্যক্তির জ্ঞানকে নির্দেশ করে, যেমন এখানে হিজ দিয়ে বোঝাইছে গণিতে তার দক্ষতা, এই যে এখানে গাণিতিক ক্ষমতা লেখা আছে দেখছেন, তো এরকম যদি শুরুতে দেখেন হিজ, হার, দেয়ার, করিমস, রহিমস, ম্যাথমেটিক্স, যদি এরকম ডিটারমিনার থাকে তখন প্লুরাল হবে। এটা খুব ভালো করে একটু বুঝে নিবেন। কি বলছি, এই সকল ওয়ার্ড সব সিঙ্গুলার, এদের পরে সিঙ্গুলার ভার্ব হবে। যদি এদের পরে একটা ডিটারমিনার থাকে এরকম হিজ, হার, দেয়ার, করিমস, রহিমস, তাহলে ওই সকল ভার্ব হবে প্লুরাল। ওকে, ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট এখন জানান, যেহেতু এইটা একটু আনকমন, পরীক্ষাতে ভুল হতে পারে। ঠিক আছে, এটা ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টসে জানান, কারণ আপনি কমেন্টসে না জানালে তারপর আমি নেক্সটে চলে যাব, নেক্সট পেজে চলে যাব। এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা স্যার? হ্যাঁ, 38 নম্বরের উত্তর বি। কেন বি হয়েছে সেটা বলছি, যে বি হওয়ার মূল কারণ হচ্ছে মূলত এখানে আমাদের যে ম্যাথমেটিক্স শব্দটা আছে তার পূর্বে একটা ডিটারমিনার দেওয়া আছে, আর ডিটারমিনার থাকলে আমরা জানি সেটা সবসময় কি করে, ডিটারমিনার সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। ডিটারমিনার থাকলে মনে রাখবেন, ডিটারমিনার থাকলে সেটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আমি একটু আপনাদের কমেন্টস গুলো দেখছি, কারো কোনো প্রশ্ন আছে কিনা। মনে রাখবেন ডিটারমিনার থাকলে সেটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আমি একটু আপনাদের কমেন্ট। আচ্ছা, ফাবিয়া বলছে স্যার এগেইন, স্যার একটু ক্লিয়ার কথা বলছি আমি, সেটা কি এরা যদি একা থাকে তাহলে ইজ মানে সিঙ্গুলার, আর যদি এদের শুরুতে এরকম মা, ইয়োর, করিম, রহিম লেখা থাকে, ডিটারমিনার থাকে, তাহলে প্লুরাল। এটাই বলছে, যেমন হিজ লেখা ছিল তাই এখানে আর হয়েছে, আর হিজটা যদি এখানে না থাকতো তখন এখানে ইজটাকে গ্রহণ করতাম, এই আর কি। হ্যাঁ, আচ্ছা নেক্সট পেজে যাব আমরা, 52, এরপরে হচ্ছে আমাদের পেজ নাম্বার 453। ঠিক আছে, হ্যাঁ, এই প্রশ্নটা যেমন ধরেন একদম ইজি। এই যে দেখেন 39 প্রশ্ন নাম্বার, 39 প্রশ্ন কি বলছে, 39 নাম্বার প্রশ্নে জাস্ট একবারে বলে দেওয়া হয়েছে ইথিক্স, তাহলে ইথিক্স একটা ওয়ার্ড ইজ হবে, শেষ। ওকে, এটা। আর যদি এর সঙ্গে মা, ইয়োর, করিম, রহিম এরকম লেখা থাকতো তখন আমরা এখানে আর ব্যবহার করতাম। আচ্ছা, পরবর্তী যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটার ক্ষেত্রে আপনি কি করবেন? আচ্ছা, এখানে বলছে ধরেন এন দ্বারা দুই যুক্ত ততোধিক সিঙ্গুলার নাউন, প্রত্যেকটির পূর্বে ইচ এভরি নাউন থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, ইচ বয় হ্যান ত্যান, যাই হোক অনেক কিছু লিখছে। তো আপনার এত কিছু করার দরকার নাই, বাদ দেন, সরাসরি এক্সাম্পলে চলে আসি, তাহলে আশা করি বুঝতে পারবেন, আমি বুঝাই দিতে পারবো, সক্ষম হব আশা করি। আচ্ছা, একটু খেয়াল করব, প্রথমে আমি যখন বুঝাই আপনারা দয়া করে কি বলছি, যখন বুঝাবো, আগের ক্লাসগুলো সব এই গ্রুপে পাবেন, বলছি যখন বোঝাবো তখন আপনারা দয়া করে কমেন্টস লেখা বা আদার্স দিকে মনোযোগী হওয়া থেকে বিরত থাকবেন, কারণ আমি যখন বুঝাই অনেকে লেখালেখি করে, তখন আবার কি করে লাস্টে গিয়ে সবাই বুঝে ওনারা বলে স্যার আবার। ওকে, এমনি না বুঝলে ঠিক আছে আবার, কিন্তু আপনি যখন আপনারা অমনোযোগের জন্য অন্যদের ক্ষতি করেন, মানে সময় টাইম কিলিং হয়। আচ্ছা, 40 নাম্বার প্রশ্ন, 41, 42, 43 নাম্বার প্রশ্ন, এই প্রশ্নগুলো প্রায় সেম ক্যাটাগরির। আচ্ছা, আমি একটু যদি প্রথমটাই দেখি স্যার, এখানে কি লেখা আছে, ওয়াজ নেওয়া হয়েছে, বাট এন দ্বারা যুক্ত আছে, দেখছেন না? আচ্ছা, পরের যে কথাটা আছে স্যার, পরের সেন্টেন্সটার ক্ষেত্রে দেখেন কি দেওয়া আছে, এ দেওয়া হয়েছে আনসার, মানে হ্যাজ আছে। আচ্ছা, এরপরে সেন্টেন্সটা যদি দেখেন স্যার, পরের সেন্টেন্সেও কি দেওয়া আছে, ওয়াজ দেওয়া আছে। এখন এই যে তিনটা যে ওয়ার্ড আমরা বললাম, বা তিনটা বাক্য বা তিনটা প্রশ্নে কেন স্যার সিঙ্গুলার ভার্ব গ্রহণ করছে? এন্ড দ্বারাই তো যুক্ত ছিল, যেমন এখানে এভরি ম্যান, ওম্যান এন্ড চাইল্ড,
এখানে ইচ বয় এন্ড ইচ গার্ল দেওয়া ছিল, এখানে ইচ বয় এন্ড ইচ গার্ল দেওয়া ছিল। তো আপনাদেরকে আমি যদি বলি কোনো কারণে যদি দেখেন কোথাও কোনো সেন্টেন্সে আছে এবং সেই সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলা ইচ, এভরি কোথাও থাকলে ভার্ব সিঙ্গুলার, তাতে একবার থাকুক আর 500 বার থাকুক, একবার থাকলেও যা 500 বার থাকলেও তাই, এগুলা থাকা মানেই অবশ্যই ভার্ব সিঙ্গুলার। আবার বলছি এগুলা থাকা মানেই ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এগুলা থাকা মানেই ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এখন একটু খেয়াল করেন, ইচ ছিল এই সেন্টেন্সে, এখন বয় আছে আর গার্ল আছে, ইচ 5 বার থাকুক, একবার পাইছেন মানে কি হবে? সিঙ্গুলার। এখন সিঙ্গুলার হইলে তো স্যার ইজও হইতে পারতো, কেন ওয়াজ দিল? কারণ এখানে ইয়েস্টারডে লেখা আছে, অতীত সময়। ওকে, তারপরের প্রশ্ন দেখেন, এভরি এখানে তো আছে স্যার একবার, তাহলে এভরি একবার থাকুক আর 500 বার থাকুক, একবার আছে মানে এই সেন্টেন্সটাই ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে সাফার দিব না, কারণ এটা প্লুরাল, এস নাই, এটাও এ হ্যাভ আছে, প্লুরাল হবে না, এ এন্ড সি তো হবেই না, তাহলে হ্যাজ সাফার্ড। ওকে, এটা ইচ আছে একবার, একবার যেহেতু পাইছি পরে আর খোঁজার দরকার নাই, পাইছি মানে ভার্ব সিঙ্গুলার। আবার বলছি পাইছি মানে কি হবে? ভার্ব সিঙ্গুলার। এখন ধরেন ইচ বয় এন্ড ইচ গার্ল, প্রত্যেকটা ছেলে মেয়েকে নতুন ড্রেসে সাজানো হয়েছিল, নিজেরা সাজে নাই বরং তাদেরকে সাজানো হয়েছিল, এই জন্য প্যাসিভ ভয়েসে ওয়াজ ড্রেসড করা হয়েছে, যে তাদেরকে সাজানো হয়েছিল। আর হ্যাভ ড্রেসড দিলে ভুল হবে, কারণ যেহেতু ইচ আছে তাহলে সিঙ্গুলার হবে, হ্যাভ যাবে না। আর ওয়ার ড্রেসড দিলেও ভুল হবে, কারণ ওয়ার প্লুরাল, এটাও হবে না। আর ড্রেসেস দিতে পারবো না, কারণ এটা প্রেজেন্ট টেন্স কে বোঝায়, তাদেরকে ড্রেসে পরানো হয়েছে, তারা নিজেরা পরে নাই, কথাটা এভাবে। ওকে, আবার বলছি 42 নম্বর প্রশ্ন, ওয়াজ ড্রেসড, যেহেতু এই যে প্রশ্নটা আছে তাদেরকে সাজানো হয়েছিল কথাটা এমন নতুন ড্রেস দিয়ে। ঠিক আছে, এটা গেল আমাদের এই প্রশ্ন। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখেন 43rd, যেটা মানে 43তম প্রশ্ন, যেটা দ্য কারেক্ট টেন্স ইজ ড্যাশ। আচ্ছা, প্রথমে দেখেন বলছে নো বয় নো গার্ল, নোটা ঠিক এভরির বিপরীত শব্দ, বাট সিস্টেমটা একই রকমের কাজ করে। হ্যাঁ, তাহলে নো যদি একবার পাওয়া যায়, আমরা কখনো নো বডিজ বলি না, কি বলি? নো বডি, মানে সিঙ্গুলার। তাহলে নো বয়, এই যে নো বয় আছে, যেহেতু ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে, বাট এখানে লেখা আছে পারফর্ম, পারফর্ম প্লুরাল, এরপরে লেখা আছে হ্যাভ, এটাও প্লুরাল, এই জন্য এই দুইটা হবে না, মানে এই দুইটা প্লুরাল ভার্ব। এবার আসেন এই দুইটার মধ্যে আর আছে একটাই, যেহেতু আর আছে, আর থাকা মানে এটা প্লুরাল, সুতরাং এটাও হবে না, উত্তর হবে এইটাই পারফর্মের সাথে দেখেন এস দেওয়া আছে, মানে এটা সিঙ্গুলার। বুঝতে পারছি তো স্যার? এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টসে জানান যে এই পর্যন্ত বুঝতে পারছেন। ঠিক আছে, তেতাল্লিশ নাম্বার প্রশ্নটা কি বলছি? নো যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে ভার্ব সিঙ্গুলার, সোজা কথা। নো মানে সাথে নাউন অবশ্যই, নো বডি, নো বয়, নো নাথিং, এই সেন্টেন্স যদি থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার ভার্ব লাগবে, সিঙ্গুলার ভার্বের সাথে আপনারা জানেন এস থাকে, এই যে পারফর্মের সাথে একটা এস দেওয়া আছে, পারফর্মস, আর বাকি সবগুলা প্লুরাল। দেখেন এখানে পারফর্ম, এস নাই, এই জন্য এটা প্লুরাল। এখানে হ্যাভ আছে, আপনারা তো জানেন হ্যাভ প্লুরাল। আবার এখানে কি আছে স্যার? এটা আর লেখা আছে, এটাও প্লুরাল। ওকে, হ্যাঁ, নো বয় থাকলে সিঙ্গুলার হয়। আচ্ছা, এরপরে আসেন স্যার, এরপরে যেটা, এটা আমি নাউনের ক্লাসে করাইছিলাম, দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান প্লুরাল কমন নাউন। যেমন বলছিলাম দা গুড আর অলওয়েজ গুড, এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা নাউনের ক্লাস করছে। যেমন দা কনশিয়াস মানে সচেতন লোকেরা, এটা দিয়ে বুঝাইছে সচেতন লোকেরা। দা প্লাস নিয়মটা কি স্যার? একটা দা থাকবে, সাথে একটা অ্যাডজেক্টিভ থাকবে। এই যে কনশিয়াস মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর দা প্লাস অ্যাডজেক্টিভ মানে এগুলা প্লুরাল, যেহেতু এগুলা প্লুরাল সুতরাং আর হবে। ওকে, যেমন দা ভার্চুয়াস, ভার্চু মানে গুণ, আপনারা জানেন, তাহলে দা ভার্চুয়াস মানে গুণী ব্যক্তিরা, প্লুরাল হবে। ওকে,
পোর মানে গরিব, অবস্থা বোঝায়, অ্যাডজেক্টিভ, তাহলে দা পোর মানে গরিবেরা, এই জন্য আমার প্লুরাল হবে। এস দেওয়া যাবে না, সাফারিং তো দিতেই পারবো না কন্টিনিউয়াস এর জন্য, তাহলে সাফার দিতে হবে এ নাম্বার। ওকে, এরকম দা রিচ মানে বড় লোকেরা, এরকম যদি থাকে দা ব্যাড মানে খারাপেরা, দা গুড মানে ভালোরা। ঠিক আছে, তাহলে হিসাবটা হচ্ছে স্যার এই পুরো প্রশ্ন যে দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান প্লুরাল কমন নাউন, চাইলে একটু লিখে নিতে পারেন, আবার নাউনের ক্লাস দেখলেও বুঝতে পারবেন। দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান প্লুরাল কি হবে, কমন নাউন এগুলা কিন্তু। হ্যাঁ, আর যেহেতু প্লুরাল কমন নাউন তাহলে সবসময় ভার্ব কি হবে, প্লুরাল হবে। ঠিক আছে, একটু কমেন্টসে জানান এই পর্যন্ত এটা বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, এটা বুঝতে পারছেন কি? নেক্সট আসেন কি বলছে, নেক্সট যেগুলো আছে এগুলো যদি থাকে সবসময় এদের আগে যেটা থাকবে সেইটা হচ্ছে সাবজেক্ট। আবার বলছি, এই যে ওয়ার্ড গুলো আছে দেখেন, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড উইথ বা বাই, ইন এডিশন টু, এন্ড নট, ইনক্লুডিং, এক্সক্লুডিং, বাট, এক্সেপ্ট, এই ওয়ার্ড গুলো মুখস্থ করে ফেলবেন। এগুলা দ্বারা যদি যুক্ত থাকে কোনো নাউন সাবজেক্টে, তাহলে এদের পূর্বে যেটা থাকবে বা এদের আগে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। যেমন ধরেন এখানে একটা ওয়ার্ড আছে, পেয়ে গেছেন অ্যালং উইথ, দেখছেন, তাহলে অ্যালং উইথ কথাটা আমাদের এইখানে আছে, যেহেতু অ্যালং উইথ আছে তাহলে পূর্বে যা থাকবে সেটা অনুসারে সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, পরেরটা কিন্তু দেখা লাগবে না। তাহলে পূর্বে কি লেখা আছে, দা ম্যান, এটা সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, এই জন্য ইজ বসছে। ওকে, এই জন্য হ্যাভ হয় নাই অথবা ওয়ার হয় নাই। কেন? কারণ অ্যালং উইথ দ্বারা যদি যুক্ত থাকে তাদের পূর্বের নাউন অনুসারে সবসময় ভার্ব বসে, পরে কিন্তু নেইবস আছে প্লুরাল, বাট এটা কাউন্ট করা যাবে না। কেন? এই ওয়ার্ড গুলা থাকলে সবসময় তার পূর্বের সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। ঠিক আছে, এই নিয়মটা বুঝছেন কিনা স্যার? লাস্টে যেটা বলছি 47টা ক্লিয়ার বুঝছেন স্যার? 47টা ক্লিয়ার বুঝছেন কিনা একটু কমেন্টসে জানান যে 47টা ক্লিয়ার বুঝছেন কিনা, তাহলে আমরা নেক্সট পেজে চলে যাব। ওকে, এই ওয়ার্ডগুলো চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, পরে নোট করে নেবেন যে এই ওয়ার্ডগুলো থাকলে সবসময় এদের পূর্বে যে সাবজেক্ট থাকবে এদের পূর্বে সেই সাবজেক্ট অনুসারে সর্বদা ভার্ব বসবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরবর্তীতে চলে যাই 54 নাম্বার। এখানে সব প্রিভিয়াস কোশ্চেন আছে, দেখেন জাস্ট এত সময় যা যা পড়লেন সেটার প্র্যাকটিস যদি বলি, দেখছেন একটু নিজেরা তো দেখতেই পাচ্ছেন, সেই অনুসারে আমি জাস্ট একটু দ্রুত যাব, না বুঝলে নিজেরা বলবেন। ওকে, অ্যালং উইথ মানে সাথে। হ্যাঁ, সে তার প্রতিবেশীদের সাথে কাজটা করেছে, এখন প্রতিবেশীদের সাথে মানে সেই মেইনলি সেটা কাজ করছে। এবার 48 নাম্বার প্রশ্নে আসে, দেখেন অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তাহলে করিম সাবজেক্ট। হ্যাঁ, রহিমকে ধরা যাবে না, করিম সাবজেক্ট, তাহলে ভার্ব করিম অনুসারে বসবে। যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ, যেখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তাহলে এখানে বলছে দ্য ইয়ং এন্টারপ্রেনার মানে যুবক উদ্যোক্তা, as well as her sales team members, এটা প্লুরাল, বাট তারপরে এটা ধরা যাবে না, ধরতে হবে এই সিঙ্গুলার গুলা। যেহেতু এই সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, সেই হিসাবে ডিজার্ভের সাথে এস আছে, মানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ডিজার্ভস। ওকে, পঞ্চান্ন থেকে 61 বললেই ভালো হয়, বুঝে নাই, সবগুলোর দিকেই যাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, এরপর আসেন স্যার 49, কি বলছে, রহিম সরি রাম অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ আছে মানে রাম সাবজেক্ট, ওয়াজ সিঙ্গুলার ভার্ব গ্রহণ করছে। এরপরে মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা আছে মানে মাই প্যারেন্টস, আর মাই প্যারেন্টস যেহেতু আছে, এবার দেখেন প্যারেন্টস এর সাথে এস আছে মানে এটা প্লুরাল, তাই ওয়্যার হবে, আইটা দেখা যাবে না। এরপরে 51 নম্বর প্রশ্ন দেখেন কি বলছে, মাই ফাদার উইথ হিজ 7 ডটার্স, তো উইথ আছে, উইথ থাকলেও প্রথমটা সাবজেক্ট মাই ফাদার, এই জন্য হ্যাজ হয়েছে। এরপরে 52, দ্য প্রিন্সিপাল উইথ এর সাথে অ্যালং লেখা আছে, অ্যালং উইথ হিজ স্টুডেন্ট, তাহলে প্রিন্সিপাল শুধু তার স্টুডেন্টের সাথে। এরপরে কি বলছে স্যার, যেহেতু প্রিন্সিপাল একজন তাহলে আমার ভার্ব লাগবে সিঙ্গুলার, এই জন্য হ্যাজ বিন প্লান্টিং ট্রি ফর 2 আওয়ার্স, এই ফর থাকলে আপনারা আবার জানেন যে ফর বা সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এই জন্য আমাদের এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়েছে, হ্যাজ বিন, আর এই যে প্লান্টিং ভার্বের সাথে আইএনজি আছে। ওকে, এরপরে লিমা অ্যালং উইথ আছে আবারও, তাহলে লিমা অনুসারে বসবে, যেহেতু লিমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই গোর সাথে এস বসছে, গোজ। এরপর একটু দেখবো
54 নম্বর প্রশ্ন কি বলছে, অর্থিতা অ্যাজ ওয়েল অ্যাজ অম্বিনেশ যেহেতু দেওয়া আছে তাহলে অর্থিতা এটা একজন, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথমটা অনুসারে সাবজেক্ট বসবে, যেহেতু প্রথমটা অনুসারে সাবজেক্ট বসবে সুতরাং আমরা সেই হিসাবে সিঙ্গুলারটাকে ইজ নিব। ওকে, এরপর আসেন 55 নাম্বার, দ্য শিপ সিঙ্গুলার উইথ অল হিজ ক্রু, যাই হোক এটা দরকার নাই, যেহেতু শিপ সিঙ্গুলার তাহলে আপনাকে কি করতে হবে, শিপ বস্তু, বস্তু মানে প্যাসিভে করতে হবে, এই জন্য আপনাকে ওয়াজ লস্ট আফটার দ্য টেরিবল স্টর্ম, অর্থাৎ শিপ সে হারিয়ে গেছিল এরকম না, শিপ হাইটে হাইটে হারাই গেছে, এটা ঝড়ে হারাই গেছে। আর সাবজেক্ট বস্তু হলে প্যাসিভে করতে হবে, আর এটা যদি ব্যক্তি হইতো তাহলে এখানে হ্যাজ ব্যবহার করতাম। ঠিক আছে, এরপরে আসেন স্যার 56 নম্বর প্রশ্ন কি বলছে, শর্মি, শর্মি অ্যাজ ওয়েল অ্যাজ আছে মানে শর্মি অনুসারেই বসবে, শর্মি থার্ড পারসন সিঙ্গুলার তার লাইকের সাথে এস। 57 হার ব্রাদার অ্যালং উইথ আছে, যেহেতু অ্যালং উইথ আছে তাহলে ব্রাদার সিঙ্গুলার সেটা অনুসারে বসবে, সিঙ্গুলার যেহেতু সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, দেখেন ইনসিস্টের সাথে এস দেওয়া আছে, ইনসিস্ট, ওকে এস দেওয়া আছে, এটা সিঙ্গুলার। এরপরে যদি বলেন স্যার 58 নাম্বার বলছে রহিম এন্ড নট আছে, দেখছেন এন্ড, শুধু এন্ড থাকলে কিন্তু দুইটাই, এন্ড এর সাথে নট আছে তার মানে শুধু রহিম অনুসারেই বসবে, আর শুধু রহিম অনুসারে আপনি ইজ দিবেন নাকি হ্যাজ দিবেন, রহিম মানে ব্যক্তি এই জন্য হ্যাজ, বস্তু হইলে ওই দুটার মতো বি ভার্ব দিতাম। ঠিক আছে, যেহেতু রহিম ব্যক্তি তাই এখানে হ্যাজ। এরপরে আসেন স্যার 59 দ্য ফাদার উইথ হিজ 3 সন্স, তাহলে উইথ লেখা আছে স্যার তাহলে ফাদার সাবজেক্ট সেই অনুসারে বসবে, ফাদার যেহেতু ব্যক্তি তাই হ্যাজ বসছে। ওকে, এরপর আসেন 60 নাম্বার প্রশ্ন কি বলছে, এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস, তাহলে ইনক্লুডিং লিখছে মানে প্রথমটা অনুসারে সাবজেক্ট বসবে, এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং, কোন থিং থাকলে সবসময় ভার্ব সিঙ্গুলার সেই হিসাবে ওয়াজ বসবে। ঠিক আছে, কি বলছি, ঊনপঞ্চাশ নম্বর আবার বলছে একজন, সহজ একটা প্রশ্ন ছিল, রাম, রাম একজন ব্যক্তির নাম, যেহেতু ব্যক্তি আপনি সহজভাবে চিন্তা করেন অ্যাজ ওয়েল অ্যাজ রহিম, আমি বলছি অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথমটা অনুসারে সাবজেক্ট বসবে, তাহলে এখানে ওয়াজ লিখছি, হ্যাজ লিখি নাই কেন, ব্যক্তি যেহেতু এখানে তো আমি কোন ধরনের হ্যাভ হ্যাজ থাকলে ভার্বের তৃতীয় রূপ থাকে পরে। ওকে, এখানে ভার্বের কোনো তৃতীয় রূপই নাই, যা আছে সরাসরি ওয়াজ, মানে রাম এবং রহিম উপস্থিত ছিল, আমি ছিলাম আই ওয়াজ বলি, আপনি মনে হয় খেয়াল করেন নাই, একটু মনোযোগী হবেন ক্লাসে। হ্যাঁ, 57 নম্বর প্রশ্ন একজন বলছে স্যার আরেকবার, হার ব্রাদার, হার ব্রাদার সিঙ্গেল, যেহেতু সিঙ্গেল তাই ইনসিস্টের সাথে এস হবে, আর কোথাও যেগুলো আছে সব প্লুরাল, আর প্লুরাল, হ্যাভ প্লুরাল, ওয়ার প্লুরাল, শুধু একটাই আছে সিঙ্গুলার ইনসিস্ট, তাহলে কি হচ্ছে হার ব্রাদার অ্যালং উইথ হার প্যারেন্টস, মানে তার ভাই তার পিতামাতাদের সঙ্গে ইনসিস্ট দ্যাট শি রিমেইনস ইন দ্য স্কুল, অর্থাৎ হার ব্রাদার অ্যালং উইথ হার প্যারেন্টস ইনসিস্ট দ্যাট শি রিমেইন ইন দ্য স্কুল, তার ব্রাদার কি বলছে, তার ব্রাদার এবং পিতামাতাদের সাথে সে জিদ করলো যে আমি স্কুলেই থাকবো, কথাটা এমন। ওকে, এরপর আমরা কোন পর্যন্ত যেন গিয়েছিলাম আজ পর্যন্ত, আচ্ছা এই যে এই পর্যন্ত, সম্ভবত এই পর্যন্ত সেম নিয়ম, নিপা আছে, তাহলে নিপা ব্যক্তি সিঙ্গুলার, হ্যাঁ যেহেতু সিঙ্গুলার তাই আমার এখানে হ্যাজ কাম। আচ্ছা, আর যদি নিপা বস্তু হইতো তাহলে ওয়াজ দিতাম। ওকে, আচ্ছা মানে বিভার দিতাম, যেহেতু বিভার দিচ্ছি না কেন, কারণ নিপা ব্যক্তি। আচ্ছা দে, দে প্লুরাল স্যার, যেহেতু দে প্লুরাল তাহলে আমরা কি ব্যবহার করব, দের সাথে অবশ্যই আমাকে প্লুরাল ভার্ব গ্রহণ করতে হবে। এবার একটা কথা শিখে নেন, দে অ্যাজ ওয়েল অ্যাজ হি ইনোসেন্ট, দেখেন এখানে কিন্তু উইল দেওয়া আছে একটা অপশন, ইজ হবে না কেন, দের সাথে ইজ হয় না, দের সাথে উইল দিতে পারতাম যদি এখানে আরেকটা ভার্ব অন থাকতো, যেমন দে উইল গো কাম, এরকম কিছু নাই, এই জন্য এটাও হবে না। এরপরে যে কথাটা স্যার, এখানে হি দিয়ে আপনি সরাসরি নট বসাতে পারবেন না, আছে কি বি, যখন দেখবেন বি কিন্তু প্লুরাল, ইজ সিঙ্গুলার, আবার বলি ইজ এবং ওয়াজ, এস আছে সিঙ্গুলার, হ্যাঁ আর ওয়ার এবং বি প্লুরাল, যেহেতু আর বা ওয়ার নাই এখানে তাই সরাসরি বি উত্তর করা হয়েছে, কারণ এটা নিয়ে আবার একটু করে আপনারা প্রশ্ন করবেন যখন আমি চলে যাবো আবার। 62 নম্বর বুঝছেন কিনা আমাকে আগে সেটা বলেন, যে স্যার 62 নম্বর বুঝছি, যে এখানে বি ভার্ব থাকে না, প্লুরাল ওয়াজ মানে ওয়ার এরকম কিছু, তখন সরাসরি বি বসাতে হয়, এটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন আগে। 62 নম্বর,
62 নম্বরে কি বলছি, যেখানে আর ব্যবহার করা যায় সেখানে বিও ব্যবহার করা যায়। দে অনুসারে এখানে আর হওয়ার কথা, বাট অপশনে কোথাও আর নাই, সেখানে বি বসানো হয়েছে। যেমন এখানে দেওয়া আছে সঠিক উত্তর আর হবে, কিন্তু সাবজেক্টটি সিঙ্গুলার না প্লুরাল হোক না কেন বি ভার্ব হিসেবে শুধু বি ব্যবহার করা যায়। ওকে, এবার আসেন 63 নাম্বার, কি বলছে, দে লেখা আছে। এবার দের সাথে দেখেন হিসাব অনুসারে সেম আগেরটার মতো, এখানে কি বলছে, দে অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে প্রথমটা এবার আর বসছে, ঠিক উপরেটা যেখানে বি বসছিল এখানে আর বসছে, শুধু আর কিছুই না। 64 পরবর্তীতে কি বলছে, উইথ আছে, তাহলে শি টুগেদার উইথ থাকলেও প্রথমটা সাবজেক্ট, তাহলে শির সাথে কি বসে স্যার, ওয়াজ। ওয়াজ। রুমা অ্যাজ ওয়েল অ্যাজ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তাহলে দ্য টাইগার এবং রুমা দুটা জিনিসই আছে সিঙ্গুলার, তাহলে ইজ হবে। ওকে, এর জন্য এখানে আর প্লুরাল, ওয়ার প্লুরাল, হ্যাভ প্লুরাল, এই দুইটা হচ্ছে না, ইজ আছে, এটা উত্তর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 554 পেজ। নেক্সট পেজে যাব, 555 পেজ, এখানে কিছু প্র্যাকটিস আছে, ইনশাআল্লাহ এই পেজটা আজকে আমরা শেষ করবো। একটু সময় লাগলে থাকবেন সাথে। দেখেন বলছে শো দা কারেক্ট ইউজ অফ অ্যালং উইথ, তাহলে অ্যালং উইথ যদি থাকে সেক্ষেত্রে আপনাকে সঠিক ব্যবহারটা দেখতে বলছে। আচ্ছা, এই যে প্রশ্নটা 75 নম্বর প্রশ্ন, দেখেন 75 নম্বর প্রশ্নে আপনার প্রথমেই দেওয়া আছে সবগুলোর মধ্যে অ্যালং উইথ, দেখছেন, তাহলে করিম অনুসারে সবসময় ভার্ব হবে। এখন করিম যেহেতু, তাহলে হিসাব দেখেন, করিমের সাথে সবসময় ইজ হয়, না হলে হ্যাজ হয়। প্রথমটার উত্তরের মধ্যে ওয়ার লেখা আছে, মানে এটা ভুল হবে না। দ্বিতীয়টার মধ্যে ওয়াজ আছে, হতে পারে, রেখে দিলাম অপশনে যে হ্যাঁ এটা হতে পারে। 3 নাম্বারটায় আর আছে, মানে হবে না। আচ্ছা, 4 নাম্বারটায় হ্যাভ আছে, হবে না। তাহলে যেটা হতে পারে ধরেছি ওয়াজ, এটাই ঠিক আছে। করিম along with his sons was there, করিম তার সন্তান সহ সেখানে উপস্থিত ছিল। ঠিক আছে, এরপরে দেখেন 76 নম্বর প্রশ্ন, যেখানে as well as আছে সবগুলোর মধ্যে, তাহলে হি আছে, হির সাথে কি বসে স্যার, সিঙ্গুলার। আপনারাই বলেন এই সবগুলোর মধ্যে এটা প্লুরাল আর আছে, এটা হ্যাভ আছে, এটা ওয়্যার আছে, ইজ আছে একটাই, তাহলে ডি নাম্বারটা উত্তর। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু জানান, তারপরে আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। অলরেডি এটা যদিও আমি করে ফেলছি, একটু আগে বলছিলাম, তারপর আরেকবার বলবো এই প্রশ্নটা। এই পর্যন্ত আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ঠিক আছে, 455 পেজ বাদ পড়ছে মানে, চারশো 67 70 স্কিপ করলেন স্যার প্লিজ। 67 70, আচ্ছা দেখি কি আছে 67 এবং 70-এ, দেখি এই পেজ নাকি স্কিপ করছি, এই পেজ এখানে নাই, তাহলে গ্যাপ পড়ছে, কিছু করার নাই। 67 এবং 70, আচ্ছা এখানে নাই, প্রশ্ন থাকলে একটু তুলে দিয়ে, হ্যাঁ, হয়তো একটা পেজ অনেক সময় ছবি তোলার সময় দুই একটা পেজ মিসিং হয়, বাট একই নিয়মে। ওকে, একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি যদি এখানে একটু আপনাদেরকে বলি যে এখানে রুলটা আসলে কি, এখানে রুলটা হচ্ছে সেম একই জিনিস, একটু আগে আপনাদেরকে আমি বলছিলাম, যদি দেখেন কখনো কোনো সেন্টেন্সের মধ্যে অর লেখা আছে, অর, তাহলে এই যে অর আছে না স্যার, অর, এই যে এখানে দেখেন নর, নরের এন বাদ দেন, তাহলে কি থাকে, অর, নট অনলি বাট অলসো, এই যে বাট, যদি এরকম বাট থাকে, কি বলছি, অর অথবা বাট, বাটের সাথে অলসো এরকম, তাহলে অল এবং বাট, তো নট অনলি বাট অলসো যদি থাকে, তাহলে এদের পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। কি বলছি, পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। একটু খেয়াল করি আপনি, তাহলে বুঝতে পারবেন। 77 নম্বর প্রশ্নটা দেখেন, তো এখানে একটা কথা আছে, নর আছে না স্যার, এই যে নর মানে অরের স্টাইলই তো, তাই তো। আচ্ছা, যেহেতু নর আছে, নরের সাথে কি দেওয়া আছে, পরে স্যার স্টার্টস, মানে এই যে অর কথাটা যদি থাকে, তাহলে পরবর্তী, এটা নর বলতে কি জানেন, নট প্লাস অর, এটাকে শর্টে বলে সমান সমান নর। ওকে, এই জন্য বলছি আমি অরের পরে পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। তাহলে নরের পরে কি আছে স্যার, দা স্টার্স, স্টার্স এর সাথে এস আছে, দেখছেন, যেহেতু এস আছে মানে প্লুরাল, আর প্লুরাল হিসাবে আপনাকে কি করতে হবে, প্লুরাল নিতে হবে, তাহলে ওয়াজ নিতে পারবেন না, প্রথমে এটা চিন্তা করেন। আচ্ছা, এরপরে দেখেন যদি পরবর্তী অংশ দেখি, হ্যাড বিন, তারাদেরকে উপস্থিত করা হয়েছিল, বিষয়টা এমন না উপস্থিত হয়েছিল, তারাদেরকে উপস্থিত করা যায় না। ওকে, এই ক্ষমতা আপনার নাই, এই জন্য প্যাসিভ আপনি এটাকে করতে পারবেন না। এখন অপশন হচ্ছে স্যার হয় ওয়্যার না হলে আর, যেহেতু লাস্ট নাইট কথাটা আছে অতীত সময়, এই জন্য এখানে ওয়্যার নেওয়া হয়েছে। বুঝতে পারছেন কিনা 77 নম্বর, আমাকে আবার বলছি, বুঝতে পারছেন কিনা একটু বলেন।
ওয়ার নিছি পাস্টের জন্য, স্টার প্লুরাল তাই এখান থেকে ওয়ার নিছি। 78 নম্বর প্রশ্নটা দেখেন আবার, নাইদার শারমিন নর হার ফ্রেন্ড, তাহলে নর আছে আবারও, তাহলে হার ফ্রেন্ড সিঙ্গুলার, যেহেতু ফ্রেন্ড সিঙ্গুলার তাহলে আপনাকে অবশ্যই অর নিতে, ওয়ার নিতে পারবেন না বা হ্যাভ নিতে পারবেন না, কারণ এই দুইটা প্লুরাল, হয় ওয়াজ না হলে ইজ। যেহেতু লাস্ট উইক কথাটা আছে অতীত, তাই এখান থেকে ওয়াজ নেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে আসেন স্যার 79, এখানেও নর প্রশ্নটা আছে, তাহলে সেমি, যেহেতু সেমি লেখা আছে, এরপরে কোয়ালিফাইড, দেখেন কোয়ালিফাইড কথাটা আমি একটু উপরের দিকে যাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কোন প্রশ্নটা জানো? হ্যাঁ এটাই তো, রিমির এটা, তাই না? এই যে, তাহলে সিমি, নর যেহেতু আছে সিমি অনুসারে বসবে, মানে অবশ্যই সিঙ্গুলার। নর যেহেতু আছে করিম অনুসারে বসবে, নর যেহেতু আছে হীরা অনুসারে বসবে। সবগুলা যেহেতু সিঙ্গুলার তাহলে প্রথমে ওয়ার আছে এবং আর আছে, এই দুটা বাদ দেন, হয় হ্যাড হবে না হলে ইজ হবে। এখন হ্যাড হচ্ছে স্যার অতীতবাচক সময়, এটা কি অতীত, বাট সেন্টেন্সের মধ্যে কোথাও দেখেন অতীতবাচক সময়ের উল্লেখ নাই, যেমন আগের সেন্টেন্সে ছিল লাস্ট অথবা প্রিভিয়াস বা ইয়েস্টারডে, বাট এখানে নাই, যেহেতু নাই সুতরাং এক্ষেত্রে ইজ বসবে। অর্থাৎ রিমিও না হীরাও না কেউই কোয়ালিফাইড হয় নাই অ্যাডমিশন টেস্টে। আচ্ছা এরপরে আসেন স্যার 80 নাম্বার প্রশ্ন, বলছে চুজ দা কারেক্ট সেন্টেন্স। আচ্ছা অর দেওয়া আছে দেখছেন, যেহেতু অরের পরে কি আছে আই, আর আই এর সাথে আপনারা সবাই জানেন কি হয়, এম হয়, এই জন্য এটা কারেক্ট আর হয় না, এটা গেল। এরপরে 81 আসেন, সেখানে কি বলছে, এখানেও আই আছে, এই যে অর আর নর এরপরে কি আছে আই, যেহেতু আই আছে তাহলে পরবর্তীতে কি হবে স্যার আয়ের সাথে এম, ঠিক আছে। আচ্ছা 82 নাম্বার প্রশ্ন আসেন, এখানেও নর আছে, হার ব্রাদার্স, ব্রাদার্স এর সাথে এস আছে মানে প্লুরাল, যেহেতু প্লুরাল তাহলে প্লুরাল হবে। নিডের সাথে এস আছে মানে সিঙ্গুলার হবে না, এটার সাথে ইজ আছে হবে না, এটার সাথে এস আছে হ্যাজ হবে না, তাহলে উত্তর হচ্ছে এ নাম্বারটা, ওকে, কারণ এটার সাথে ব্রাদার এস আছে প্লুরাল। এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টসে জানান যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানান। প্রশ্ন থাকলে একটু, অবশ্যই প্রশ্ন থাকলে লিখবেন ওয়েট, আগে ওয়েট লিখে তারপরে প্রশ্নটা লেখেন, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ প্রশ্ন টাইপ করতেছেন। ওকে সমস্যা নাই, আর দুইটা প্রশ্ন আসে তারপরে আমরা ইনশাল্লাহ আজকে শেষ করবো এই পেজ। পরে আপনারা অবশ্যই কমেন্টে পেজ নাম্বার লিখে রাখবেন যেন আবার নেক্সট ক্লাস এখান থেকে শুরু করতে পারি। 83 নাম্বার প্রশ্ন এবং 84 নাম্বার প্রশ্ন এই দুইটা। আচ্ছা এখানে বলছে নেইদার মিস্টার করিম নর হিজ ফ্রেন্ড, তাহলে নর লেখা আছে, তারপরেরটা হিজ ফ্রেন্ড, যেহেতু হিজ ফ্রেন্ড, দেখেন হিজ ফ্রেন্ড সিঙ্গুলার না, তাহলে এখানে আর লিখছে, ওনারা ভুল লিখছে, আপনাকে কারেক্ট করতে বলছে। এবার কারেক্টটা তাহলে কি হবে স্যার, আর দিয়ে অন্তত কারেক্ট হবে না, হবে কি ইজ দিয়ে, তাহলে আর দেওয়া যে দুইটা এই দুইটা বাদ দিলাম প্রথমে, ওকে। এবার এটাও ইজ দিয়ে আছে, এটাও ইজ দিয়ে আছে, এখন এই যে দুইটা দেওয়া আছে তাহলে এই দুইটাকে আমরা কিভাবে করতে পারি, দেখেন করিমকে রহিমকে কাউকে ইনভাইট দেওয়া হয় নাই, এই যে প্যাসিভ সেন্সে করা, এই প্যাসিভ সেন্সে করার জন্য আপনার করা হয়েছে ইজ ইনভাইটেড টু স্পিক এট দ্য সেম সেমিনার। তো বলছে নেইদার করিম নর হিজ ফ্রেন্ড is invited to speak at the same seminar, তাদের কাউকেই সেমিনারে দাওয়াত দেওয়া হয় নাই, ওকে। এটা হচ্ছে প্যাসিভ সেন্সে করা, ঠিক আছে, বুঝতে পারছেন। এটা কি বলছে ইজ টু, এটা হয় না, ইজ টু মানে কোনো কিছু করতে হয়, তাদেরকে দাওয়াত দিতে হয়, কথাটা কেমন শোনা যাবে, সেমিনারে তাদেরকে ইনভাইট করা হয়েছিল, ইনভাইট করতে হয় না, করা হয়েছিল, এই যে এই হিসাবে ইনভাইটেড কথা নিয়ে আসছে প্যাসিভ ভয়েসে, ঠিক যেখানে আর ইনভাইটেড বি ভার্বের পরে মেইন ভার্বের তৃতীয় রূপ রাখতে হবে, এই আর কি। আচ্ছা এরপর আসেন স্যার 84 নাম্বার প্রশ্ন, which of the which of this is correct, মানে কোনটা সঠিক সেটা বাছাই করতে বলছে। তাহলে এখানে অর আছে, এখানে অর আছে, এখানে অর আছে, আর একটা হয়তো ওই পাশে আসে অপশন, সেটা যাচ্ছি না যেহেতু উত্তর এই পাশে আছে। আচ্ছা দেখেন হিজ ফ্রেন্ডস প্লুরাল, হিজ ফ্রেন্ডস প্লুরাল, হিজ ফ্রেন্ডস প্লুরাল, আপনার লাগবে কি প্লুরাল লাগবে তাই না,
যেহেতু প্লুরাল লাগবে তাহলে প্লুরাল হিসাবে কি আছে স্যার? প্লুরাল হিসাবে আপনি দেখেন খুব সুন্দরভাবে কি দেওয়া আছে, এই যে হ্যাভ পুলড, যেহেতু ব্যক্তি থাকলে অ্যাক্টিভ সেন্সে করতে হয়। এখন একটা প্রশ্ন থাকতেই পারে মনের মধ্যে, সেটা হচ্ছে স্যার এইখানে either he or his friends have pulled the wall আর neither he nor his friends have pulled the wall down। আচ্ছা, এখন এই দুইটা প্রশ্নের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় তৈরি করা হয়েছে? যে এটাও তো হইতে পারতো, এটাও হইতে পারতো। আসলে যখন আপনার প্রশ্নটা নেওয়া হয়েছে either he or his friends have pulled the wall down, মানে সেও না তোর বন্ধুও না, কেউই ওয়ালটাকে মানে টেনে তুলতে পারে নাই, মানে শোয়াই ফেলতে পারে নাই, টেনে তোলা বলতে ধাক্কায় ফেলতে পারে নাই। এখন নাইদারের সাথে নর হয়, নাইদারের সাথে কখনো অর হয় না, যেটা এখানে ওনারা ভুল করছে, নেইদার নর, এইদার অর, এই জন্য এটা ভুল। অনেকে আবার এটা ভাবতে পারেন, ওকে, এটার সাথে নর হলে ঠিক ছিল। তো এই ছিল আমাদের এখন পর্যন্ত আজকের ক্লাস। আপনারা ক্লিয়ার বুঝছেন কিনা? নেক্সট আমরা কত পেজ থেকে শিখবো? নেক্সট পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি, 457, অর্থাৎ নেক্সট ক্লাস হবে হচ্ছে নেক্সট 457, ওকে, এখান থেকে শুরু হবে। আপনারা একটু বলবেন, হ্যাঁ একটু এটা প্রয়োজনে কমেন্টে লিখে রাখেন যে পরবর্তী ক্লাস হবে 457। আর যারা নেক্সটে থাকবেন, নেক্সটে যারা অনেকে নতুন আসছেন তাদেরকে বলি আমাদের ক্লাস এই গ্রুপেই আছে, দেখবেন দেওয়া প্রিভিয়াস ক্লাসগুলা। আর আমি গ্রুপে একটা ইউটিউব চ্যানেল শেয়ার করছি হাবিব স্যার লেখা, ওখানেও অনেকগুলো ক্লাস আপলোড দেওয়া আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।